নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুনি এলাকায় খুন স্বামী স্ত্রী সহ এক ছেলে, আহত আরও এক ছেলে, গ্রেপ্তার এক অভিযুক্ত। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্তদের বাড়িঘর। বিশালগড়ে একই সাথে একই পরিবারের ৩ জন খুন, আহত পরিবারের একজন। ঘটনা বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গৃহকর্তা বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাসের। দুজনের মধ্যে মারপিট হয়। বিপুল দাসকে বাঁচাতে যান তার 2 ছেলে এবং স্ত্রী। তখন তাদের উপর দাদি এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে অজান্ত দাস ওরফে অচিন্ত, তার বাবা বিষ্ণু দাস এবং তার স্ত্রী বলে অভিযোগ। পরবর্তী সময় রক্তাক্ত অবস্থায় শিমু দাস, শ্যামল দাস সহ তাদের 2 ছেলেকে দমকল কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিপুল দাসকে এবং তার এক ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বিপুল দাসের স্ত্রী শিমু দাসকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলে শিমু দাসকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক এক ছেলের চিকিৎসা চলছে জেবিপি হাসপাতালে। মৃত বিপুল দাসের আহত ছেলে জানান, শুক্রবার রাতে তার বাবা যখন বাড়ি ফিরছিলেন তখন তার জেঠুর বাড়িতে পারিবারিক বিষয়ে চিৎকার চেঁচামেচি শুনছিলেন। তখন ডাক দিয়ে তাদের চিৎকার চেঁচামেচি না করার জন্য বলেন তার বাবা বিপুল দাস। সে সময় দা নিয়ে এসে তার বাবাকে যখন কোপাতে শুরু করে, তখন অভিযুক্তদের বাধা দিতে গেলে তখন তাদের উপরও আক্রমণ শুরু করে জেঠুর পরিবার। ঘটনা হয়েছে বাবু বাড়িতে কাইতেছে না, তারপর হেররা হঠাৎ করতেছে, চিল্লাল্লি করতেছে। তো বাবু কনে বাবুর আয়া দুই মারণ শুরু করছে। আমরা গেছি পরে, আমরাও গেছি বাবুর আনন্দের লেগে। কে মারছে? আমার ভাই। কেমন ভাই? যেটা তো ভাই। কি নাম? নাম অজন্ত দাস। আচ্ছা। দিয়া যেটু হেরা মিল্লা বাবুটা মারতাছে। তো আমরা গেলাম, আমরা গেছি পরে হে চাকু লয়ে এসে চাকু লয়ে আমরা করা শুরু করছে। মানে তোমরা মারতাছে? হ্যাঁ। কি লিগে মারছে? ওই আমরা গিয়া বাসাইছি গেলে লেগে। কারে বাঁচাইছিলা? বাবুরে। মানে তোমার বাবু ওরা তোমার ভাইয়ে মারতাছিল? হ্যাঁ। কি কারণে মারতাছিল? ওই হেরা ভাই কাজ্জা দিক্কা এলাকে জিঙ্গাইছে দিক্কা। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত অজন্ত দাসকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। বর্তমানে বাকি অভিযুক্তরা বিষ্ণু দাস সহ তার স্ত্রী পলাতক। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি। স্যান্দন টিভি। খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা যতনবাড়ি লেভাছড়া স্থিত অর্জুন দাশগুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে। নিশিকুটুম্বের একের পর এক অত্যাচারে অতিষ্ঠ অসহায় এক পরিবার। ঘটনা যতনবাড়ি লেভাছড়া স্থিত অর্জুন দাস গুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে 1টা নাগাদ চোরের দল 2টি ঘরের গাদায় আগুন লাগিয়ে দেয়। অর্জুন দাস গুপ্ত ও তার স্ত্রী হঠাৎ করে দেখতে পায় ঘরের গাদায় আগুন। ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে। এলাকাবাসীরা ছুটে এসে যতনবাড়ি ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুনের লেলিহান দেখতে পেয়ে সাথে সাথে করবুক দমকল ইঞ্জিন খবর দেওয়া হয়। যতনবাড়ি ও করবুক দমকলের 2টি ইঞ্জিন আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় কয়েক হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। অন্যদিকে বাড়ির মালিক আরো জানান, দুষ্কৃতিকারীরা অর্জুন দাশগুপ্তর রাবার বাগানে আগুন দেয়। তার কিছুদিন পর অর্জুন দাশগুপ্তর বাড়ি থেকে রাবার চুরি করে নিয়ে যায়। তার রেশ কাটতে না কাটতে পরিকল্পিতভাবে বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। প্রতিনিয়ত দুষ্কৃতিকারীদের অত্যাচারে অতিষ্ঠ অর্জুন দাশগুপ্তর তাঁর পরিবার। আমরা দেখছি ঘুম থেকে দরজা ফাঁকি দিয়ে আগুন দেখা যায়। কটা নাগাদ হলো? খেয়ে ফেলাতে আগুন লাগবে। কয়টা নাগাদ? একটা দেখতে দিছি, মানুষও আছে, ফায়ার সার্ভিসেরও ফোন করছে, ফায়ার সার্ভিস আছে, আগুন লেগেছে। 2টা এখানে আছে, আরেকটা আছে এইদিকে। না 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 খেরে একটা আছে, এই যে খের সব করে আমার সঙ্গে এই অঞ্চলে সবাই তুমি জিজ্ঞাসা করো, কেউ সঙ্গে কোনো ঝগড়া করে। এই যে 2টা এখানে একটা ফায়ার আছে, এখানে একটা ফায়ার আছে। এ ঘটনাকে কেন্দ্র করে যতনবাড়ি লেভাছড়া এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি।
মেট্রোবাজার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনা রাজধানীর শকুন্তলা রোড এলাকায়। ঘটনার সূত্রপাত বৈদ্যুতিক এসি থেকে। শনিবার সকালবেলা শপিং মলের কর্মীরা দেখতে পান এসি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের 2টি ইঞ্জিনের ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন বিস্তার লাভ করে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। তারপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এদিন সকালবেলায়। দমকল কর্মীদের ধারণা শর্ট সার্কিট থেকে এই ঘটনা সংঘটিত হতে পারে। হঠাৎ এসিতে হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির কিছু রয়েছে কি? ক্ষয়ক্ষতি আমাদের অত কিছু হয়নি, আমরা সবসময় মানে আগুনটা কন্ট্রোল করে দিয়েছি। এসির মানে বিল্ডিংয়ে কোনো কিছু হয়নি। এসির একটা মিস্টেক করা হয়েছে, সেখান থেকে ধোঁয়া বেরিয়েছিল, তো আমরা অটোমেটিক মানে ফায়ার যে সিস্টেম আছে হয় করলে আমরা অটোমেটিক। এরকম মানে কটার দিকে হয়েছে এটা? এই 8 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টা আগে। আমরা 10:50 একটা খবর পাইছি মেট্রোবাজার আগুন লাগছে। এর সঙ্গে সঙ্গে আমরা 2টা ওয়াটার ট্যাঙ্কার এখানে প্রোভাইড করছি এবং এসিতে আগুন লাগছে। এসির দিকে এমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ধোঁয়াটা ছড়াচ্ছে বেশি। তাদের নাকি ফায়ার সিস্টেম কোনো আছে? হ্যাঁ, ফায়ার সিস্টেম আছে। তো নিয়ন্ত্রণে কিভাবে আছে? হয়তো ফায়ার সার্ভিস এখানে এছাড়া এসিতে জল দেওয়ার পরে নেমে গেছে, এখানে পুরোপুরি কন্ট্রোলে আছে। ক্ষয়ক্ষতি কি কিছু? এমন বেশি ক্ষতি হয়নি, কিন্তু জাজমেন্ট করা দেখা যাবে কত ক্ষতি হয়। থ্যাংক ইউ। শনিবার সকাল থেকে বাগদেবীর আরাধনা করতে বাজারে ঠাসা ভিড়। ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং ঘরে ঘরে ছাত্রছাত্রীদের জন্য পালিত হবে বিদ্যাদেবী বাগদেবী সরস্বতীর আরাধনা। রাত পোহালে বাগদেবীর আরাধনা। প্রধানত ছাত্রছাত্রীদের জন্য বাগদেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজিত হয়। এবছর ব্যতিক্রম হচ্ছে না। এবছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে দেবীর আরাধনা করতে প্রস্তুতি নিয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। তিথিটি শ্রী পঞ্চমী এবং বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। ছাত্রছাত্রীরা বিদ্যার দেবীকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজিত করেন। এবছর 2 দিন পঞ্চমী তিথি, তাই রবিবার এবং সোমবার 2 দিনই শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হবে। এর জন্য বাজারে ভিড় বেড়েছে শনিবার সকাল থেকে। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা প্রতিমা ক্রয় করার পাশাপাশি পুজোর সরঞ্জাম ক্রয় করতে ব্যস্ত। পাশাপাশি এদিন ব্যস্ত ব্যবসায়ীরাও। একই সাথে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজে প্রতিমা নিয়ে যাওয়ার দৃশ্য। নাচ গান করে ছাত্রছাত্রীরা বাজার থেকে প্রতিমা নিয়ে যাচ্ছেন। বেশ জাঁকজমকপূর্ণভাবে এবছরও অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। ধর্মপ্রাণ হিন্দু পরিবারের এই দিন শিশুদের হাতে খড়ি প্রথাও প্রচলিত রয়েছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে। পূজার পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত। আছে মোটামুটি। কিরকম দাম? দাম বড়গুলো 3000 টাকা, ছোটগুলা 2500 2000। চাহিদা কিরকম? কাস্টমারের চাহিদা তো দাম বেশি। আমরা তো মনে করেন এত টাকা বেশ আমরা বুঝাই না। তবে কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কিরকম লাগে পুজো করতে? কিরকম লাগে পুজো করতে? মায়ের কাছে কি চাও? পরীক্ষাতে যদি ভালো করে দিতে পারি। প্রত্যেকবারই নাও? কিরকম লাগে পুজো করতে? মোটামুটি গতবারের তুলনায় এবার একটু বেশি, মোটামুটি ভালো হয়েছে এবার। গতবারের তুলনায় কাস্টমার এবার প্রচুর পরিমাণে কম আসবে বাজারে। কয় ধরনের মূর্তি লইছো? আমি 5 ধরনের মূর্তি। কিরকম দাম? এই ছোটোটি ধরেন 150, এর উপরে 300, এর উপরে 500, বড়টি আছে 2500 3000। শান্তন টিভি। প্রত্যন্ত পাহাড়ি জনপদগুলিতে এখনো বিভিন্ন সমস্যায় জর্জরিত। কোথাও রাস্তাঘাট, কোথাও পানীয় জল সহ একাধিক মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রত্যন্ত পাহাড়ি জনপদ এলাকাগুলো। শনিবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী ব্লকের অধীন নোনাছড়া এডিসি ভিলেজের
কর্ণরাম পাড়ায় প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষজনদের নিয়ে আইপিএফটির এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এলাকায় কি কি সমস্যা রয়েছে সেগুলো বিস্তারিত তুলে ধরে। সভায় বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যাগুলো যাতায়াত দুর্বল থাকার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ জরুরিকালীন সুযোগ সুবিধার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটের সমস্যা ছাড়াও এই এলাকায় অতি শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য পর্যাপ্ত সভায় সুযোগ সুবিধা করা, বিভিন্ন সমস্যাগুলোর কথা সবাই তুলে ধরেন এলাকাবাসী। একদম দুর্গম এলাকার ও দুর্গম এলাকার মেন সমস্যার কারেন্ট ফক্রই তুই কিন্তু তুই তো নীলা সাই রিয়া হিয়ে হেফাতিয়াম কিন্তু তাও জরা আবো কোনো সাকসেস উইয়া কোন কেরনিতা পুরাও তুই মা নুইয়া কারেন্ট মাই আখবে বিপদ গাই তোমানো সুনাই ফাইয়ে নহা আবো নিমসি দিন চুং তিনি চিনির সভা খেমো বুড়া সভা নিমসি দিয়ে চুং বড় নিকাউর তুই নয়ে চুং উপর মহল তুই নাই। আবারও দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায় শুক্রবার গভীর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ, সিধাই থানার পুলিশ, লেফুঙ্গা থানার পুলিশ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে দুজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সাহায্য করত। ধৃতরা হল সিধাই থানার অন্তর্গত তালতলা ছিচুরিয়া এলাকার বাসিন্দা রাজধন সরকার এবং লেফুঙ্গা থানার অন্তর্গত আকাশ রায়। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে মোট 9 জন বাংলাদেশি নাগরিক এবং 13 দালালকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং লোকাল যে পিএস আছে সিদাই পিএস, লেফুঙ্গা পিএস এবং বামুটিয়া ফাঁড়ি, আমরা কালকে একটা জয়েন্টলি রেড করি। তো আমাদের দুজন একুশ ছিল ওইখানে, যাদের বাড়ি যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল। অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগেলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করতো, আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম। তো এরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি। তো ওদের একজন হলো রাজধন সরকার, ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া, যা সিদাই থানার অন্তর্গত, এবং আরেকজন হলেন আকাশ রায়, উনি বামুটিয়া বুকজুরের, উনি লেফুঙ্গা থানার অন্তর্গত। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরও কিছু নাম বেরিয়ে এসছে, তারা কোর্টে স্বীকার করেছে। তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলি দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এম্বাসি অব জাপান, জাপান ফাউন্ডেশন, আইসিসিআর নর্থ ইস্ট জোন ও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর যৌথ উদ্যোগে দুদিনব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভান 2024-25 শুরু হয়। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী। এছাড়াও ছিলেন জাপান এম্বাসি ভারত সরকারের প্রথম সচিব, জাপান ফাউন্ডেশনের ডাইরেক্টর সহ অন্যান্যরা। ত্রিপুরার লোকনৃত্য ইউনাইটেড অল স্টাইলস ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন দ্বারা ক্যারাটে প্রদর্শনী, অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের জুডো প্রদর্শনী, জাপানি বাঁশ কারু শিল্পের প্রদর্শনী সহ জাপানি দলের সঙ্গীত পরিবেশনা ইত্যাদি রয়েছে। দুদিনব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভানে থাকবে জাপানিজ সিনেমা প্রদর্শনীর ব্যবস্থাও। নর্থ ইস্ট জাপান ক্যারাভেন অর্গানাইজ করা হয়েছে জাপান ফাউন্ডেশন আর জাপানিজ এম্বাসির তরফ থেকে, আর আমরা এখানে পার্টিসিপেট করছি। আমাদের হলো এটা এখানে বেসিক্যালি জাপানিজ কালচারকে প্রমোট করার জন্য এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে, আর আমাদেরকে ইনভাইট করা হয়েছে কেন কি আমরা এই জাইকার আন্ডারে জাপানিজ ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার আন্ডারে আমাদের প্রজেক্ট আছে, যেটা আমরা গুয়াহাটিতে বেস। আমাদের প্রজেক্টের নাম হলো ইউজ প্রমোশন প্রজেক্ট ইন নর্থ ইস্টার্ন রিজন।
শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমের 40 প্রহর নাম সংকীর্তন হবে। 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নাম সংকীর্তন। এ উপলক্ষে শনিবার কাটা শেওলা পশ্চিম যোগেন্দ্রনগর মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্রদান করা হবে। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, 30 নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু রঞ্জন দাস, কাউন্সিলর মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আমাদের 5 দিনব্যাপী উৎসব 40 প্রহর তার আজকে শুভ সূচনা, যেটা আমাদের মেয়র স্যারের মাধ্যমে শুরু হয়েছে। আজকে মেয়র স্যারের মাধ্যমে আমাদের কিছু বস্ত্রদান অনুষ্ঠিত হবে, তার পাশাপাশি কিছু যন্ত্র এখানে দেওয়া হবে। আমাদের সবচেয়ে মেন উদ্যোগ হলো বা আমাদের যে আমাদের মেয়র স্যার আমাদেরকে যে বার্তা দিয়েছেন যে সবাই পাশে থেকে যে এই এলাকাটা উন্নয়ন করতে পারে, তার পাশে মানুষের ভিতরে শান্তির একটা বার্তা বহন করতে পারে, সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। আর সেটা দীর্ঘদিন চলছে। আমাদের বেশ 4 বছর হয়েছে এই নাটবন্দিটা হয়েছে, যেটা আমাদের মেয়র স্যার আমাদের উদ্যোগ উৎসাহিত দিয়েছেন। সামনের দিনও যাতে আমরা আরও এই এলাকার জন্য কিছু করতে পারি, সেই আশা নিয়ে আমাদের আজকের এই এখানে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।